বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এবং সর্বশেষ জানাবো সংসদে হাসিনার বক্তব্যে ক্ষমতা হারানোর পদধ্বনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ১/১১ বাংলাদেশের চলমান রাজনৈতিক গণতান্ত্রিক ইতিহাসে একটি পরাজয়ের সূচনাময় মাত্র। আর এই জাতিকে সেই পরাজয়ের হাত থেকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সকল ষড়যন্ত্র প্রতিহত করেন বেগম খালেদা জিয়া। শুধু প্রতিহতই করেননি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রে নিশ্চিত পরাজয় জেনেও তিনি দেশে গণতান্ত্রিক রাজনীতির ধারা চলমান রাখতে ২০০৮ সালের পাতানো নির্বাচনে অংশ নিয়েছিলেন। ১/১১ সরকার তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করলে বেগম খালেদা জিয়া তার পক্ষ থেকে রাজনৈতিকভাবে প্রতিবাদও করেছিলেন। আজকের প্রধানমন্ত্রী ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে সকল মামলা থেকে অব্যাহতি পেয়ে যান, আর বেগম খালেদা জিয়ার মামলাগুলো চলমান রাখা হয়। এই সরকারের সময় চলমান মামলা থেকে নিজে অব্যাহতি নিলেও নিজের ক্ষমতা বলে তিনি বেগম খালেদা জিয়ার মামলাগুলোকে পরিচালিত করেন, যার প্রমাণ বিচারক মোতাহার সাহেব ও প্রধান বিচারপতি এস.কে. সিনহা সাহেবের দেশ ত্যাগ ও তাপস সাহেবের বক্তব্য। বর্তমান সরকার গণতান্ত্রিক ধারাকে নির্বাসিত করতে ২০১৪ সালে বিনা ভোটে ১৫৪ জন এমপিকে নির্বাচিত করেন এবং ২০০৮ সালে দেশের ৩বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা প্রদান করে। বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধা রেখে কারাবরণ করেন। দেশে করোনা মহামারী দেখা দিলে সরকার তাকে নির্বাহী আদেশে মুক্তি দিলেও বর্তমানে তিনি বন্দিত্ব জীবনযাপন করছেন। বেগম খালেদা জিয়া বাসায় থাকাকালীন সময়ে তিনি বারে বারে অসুস্থ হয়ে পড়েন। একাধিকবার তিনি দীর্ঘমেয়াদে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন, কিন্তু বেগম খালেদা জিয়ার শরীরে কিডনি, লিভার, কার্ডিওলজি সহ একাধিক রোগে আক্রান্ত হওয়ায় এবং বয়সের কারণে মেডিকেল বোর্ড উন্নতি চিকিৎসার জন্য মতামত প্রদান করে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্ট খুবই জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে তার পরিবার একাধিকবার সরকারের নিকট আবেদন করার পরেও কোনো ধরনের মানবিক পদক্ষেপ গ্রহণ করেনি। এক্ষেত্রে সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, যা গুরুতর অপরাধ। দেশ এবং দেশের বাহিরে এমন অনেক নজির রয়েছে যে একজন সাজাপ্রাপ্ত আসামিকেও চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসম আব্দুর রব সাহেবকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি পাঠিয়েছিলেন। এই সরকার হাজী সেলিম ও মোফাজ্জল হোসেন মায়াকেও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠিয়েছিলেন। এমনকি এই সরকার সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের ভাইকেও সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরেও আইনের তোয়াক্কা না করে বিদেশে পাঠিয়েছেন। পাকিস্তানের নওয়াজ শরীফকে কারান্তরীণ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে পাঠিয়েছিলেন পাকিস্তান সরকার। বর্তমানে ফ্যাসিবাদী সরকার কতটা অমানবিক তা প্রমাণিত হয় লেখক মুশতাক, জননেতা নাসির উদ্দিন পিন্টু ও মাওলানা দেলোয়ার হোসেন সাইদির কাস্টোরিয়াল ডেথ এর মাধ্যমে, যা এখন বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার। আসলে বর্তমান সরকার প্রধান চাইছেন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় অসুস্থতার নামে হত্যা করতে, যার প্রমাণ সম্প্রতি প্রধানমন্ত্রী লন্ডনে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমাণিত। অনেকেই এই ধারণা রাখেন যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা সবসময় করে আসছেন। ইয়াসির আরাফাতের মৃত্যুর পরে ফিলিস্তিনিদের যেমন বক্তব্য ছিল যে ইসরায়েল ইয়াসির আরাফাতকে হত্যা করেছে, ঠিক তেমনি বাংলাদেশের মানুষও একসময় বলবে খালেদা জিয়ার হত্যার জন্য দায়ী শেখ হাসিনা। কিন্তু প্রায় ৯ বছর পরে ইয়াসির আরাফাতের স্ত্রীর আবেদনের কারণে কবর থেকে দেহাবশেষ উত্তোলন করা হয়। ইয়াসির আরাফাতের দেহাবশেষ ও ব্যবহৃত জিনিসের ওপর 60টি নমুনা নিয়ে পরীক্ষা রিপোর্টে ইয়াসির আরাফাতের শরীরে স্বাভাবিকের চেয়ে 18 গুণ উচ্চমাত্রার পলোনিয়ামের উপস্থিতি পাওয়া যায়। যদিও সেই জল্পনার অবসান এখন নতুন দিকে মোড় নিয়েছে, যা এখনও শেষ হয়নি। ইয়াসির আরাফাত ইসরায়েলিদের দ্বারা 2 বছর গৃহবন্দী ছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু এই সরকারের জেলখানায় বন্দী ছিলেন 2 বছরের বেশি সময়ে। আজ সরকার বা শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে বরং যেভাবে তার জীবন নিয়ে উপহাস করছেন, তাতে মনে হয় সরকার এবং সরকার প্রধান
নিজেই ইয়াসির আরাফাতের মতো বেগম খালেদা জিয়াকে নীরবে হত্যার কোনো পরিকল্পনা করেই ফেলেছে। আর এ কারণেই সরকার চায় না বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ পাক। যদি না পরীক্ষা নিরীক্ষা শেষে প্রমাণ হয়ে যায় যে তাকে জেলখানায় স্লো পয়জন দেওয়া হয়েছিল। এ কথা স্পষ্ট যে বর্তমান সরকার প্রধান দেশের গণতান্ত্রিক ধারাকে লুণ্ঠিত করে গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা চালু করার জন্যই বেগম খালেদা জিয়াকে নীরবে হত্যার সকল পরিকল্পনা করেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন। আর এ কারণেই সরকার কালক্ষেপণ করছে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিশ্চিত করতে। যদি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অনাকাঙ্ক্ষিত পরিণতি হয়, তবে তার দায় শেখ হাসিনাকেই বহন করতে হবে। সংসদে হাসিনার বক্তব্যেই ক্ষমতা হারানোর পদধ্বনি। সম্প্রতি জাতীয় সংসদে বিশেষ অধিবেশন এর আলোচনায় রাতের ভোট চোর শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন 3টি বিষয়কে কেন্দ্র করে। 3 বক্তব্যের একটি ছিল আমেরিকার কঠোর সমালোচনা, দ্বিতীয়টি ছিল এই সরকারের এক সময়ের আজ্ঞাবহ পত্রিকা প্রথম আলোর কঠোর সমালোচনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গ। একটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আর তা হলো যে যখন শেখ হাসিনা কখনো কঠিন সময় পার করেন, তখন তার আলোচনা বা বক্তব্য শুনলেই বুঝতে পারবেন তার কোনো সমস্যা শুরু হয়েছে, হোক তা পারিবারিক কিংবা রাজনৈতিক। আপনাদের মনে আছে শেখ হাসিনা বেআই রাজাকার হিসেবে সুপ্রতিষ্ঠিত খন্দকার মোশাররফ হোসেনের সাথে সমস্যা সূচনার দিকে নিশ্চয়ই জানবেন তিনি কতটা দিক বিদিক হয়েছিলেন। তার আলোচনা, পারিবারিক সম্পর্ক সবকিছুতেই একটি সমস্যার ছাপ ভেসে উঠেছিল। পরবর্তীতে জনগণ জানতে পেরেছে যে টাকা পয়সার ভাগাভাগি, মেয়ের জামাই ও শেখ পরিবারের দুর্নীতি সহ সবকিছু নিয়ে তিনি সমস্যায় জর্জরিত। আজ আমরা সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই না, আলোচনা করতে চাই কিভাবে বুঝবেন হাসিনা বিপদে আছেন বা ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে যা খুশি তাই বকছেন। নিশ্চয়ই আমি সহ আমাদের পাঠকরা বিশ্বাস করেন সেই 2008 সনেই শেখ হাসিনা ভারত ও আমেরিকার যৌথ নাটকীয়তার মধ্য দিয়ে দেশকে অবৈধ পথে দখল করেছিলেন 1/11 মঈন ফখরুদ্দিন সরকারের সময়ে। তখন এদেশ থেকে ইসলামিক অ্যাক্টিভিস্ট বন্ধ করার বিশেষ উদ্দেশ্য নিয়ে যৌথ উদ্যোগেই পথ চলা শুরু করে মঈন ফখরুদ্দিন সরকার, যা পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বেই চলমান থাকে গত 15 বছর পর্যন্ত। গত 15 বছরে বিভিন্ন ইস্যুতে ইসলামপন্থীদেরকে যেভাবে কোণঠাসা করে রাখা হচ্ছে, ঠিক তেমনি দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকেও জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন করে অবৈধ পথে এগিয়ে চলছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শাসনামল আর 1971 থেকে 1975 এর শাসনামল একই পন্থায় পরিচালিত হচ্ছে। পার্থক্য এতটুকু, তখন বাকশালী তন্ত্র দিয়ে দেশ চলেছে, আজ বাকশালী ছদ্মবেশে আওয়ামী অপশাসন চলছে দেশ জুড়ে। 1971 থেকে 1975 এর শাসনামল পর্যন্ত সুযোগ পেলে ভিন্ন কোনো লিখনিতে প্রকাশ করব ইনশাল্লাহ। আজ আলোকপাত করছি শেখ হাসিনার পতনের পদধ্বনি বুঝবেন কিভাবে সে সম্পর্কে। পূর্বে বলেছে হাসিনার কথা যখন লাইন থেকে বে লাইনে চলে যাবে তখনই বুঝবেন তার মিটার ঠিক মতো কাজ করছে না, তিনি যা খুশি তাই বলবেন। যেমনইভাবে 1991 সনে বিএনপি নির্বাচনে জয়যুক্ত হওয়ার পূর্বেও হাসিনা একই উপায়ে বকাবকি করতে থাকত। 2001 সনের 4 দলীয় জোট নির্বাচিত হওয়ার পরেও তাই ঘটেছে। গত 1 বছর পর্যন্ত হাসিনা বুঝতে পেরেছে তার হাতে সময় বেশি নেই। দেশে বিদেশে অপমানিত হওয়ার পরেও সে নির্লজ্জ বেহায়ের মতো ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। দূতাবাস থেকে শুরু করে বিভিন্ন সংস্থা সহ সব জায়গায় তিনি লবিস্ট নিয়োগ করেছে। এমনকি অনলাইনে কমেন্টস করা দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে সরকারি খরচে লক্ষাধিক নিম্নমানের দালালও নিয়োগ করেছে। কোনো কিছুতেই যেন তার মুক্তি হচ্ছে না। বাংলাদেশের শেখ হাসিনাকে গত 15 বছরে আমেরিকা সহ বিশ্বের বড় বড় মোড়লরা একজন প্রতারক, চোর ও দুর্নীতিবাজ হিসেবেই চিনেছে। এর অনেকগুলো কারণও আছে। দেখবেন পৃথিবীতে আপনি যা করবেন তার একটি রেজাল্টও পাবেন। শেখ হাসিনাকে অন্যায়ভাবে প্রতিষ্ঠিত যারা করেছিল আজ তাদের কাছেই তিনি প্রতারক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। যে 3টি বিষয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো শেখ হাসিনা কর্তৃক সংসদে প্রথম আলোকে আওয়ামী লীগের শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু বলে সম্বোধন করা নিয়ে।
এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, আর তা হলো এই প্রথম আলোই যুগ যুগ ধরে আওয়ামী বুদ্ধিজীবীদেরকে প্রমোট করেছে। আজ প্রথম আলোর বিপদে ইসলামপন্থী ও দেশপ্রেমিকরাই তার পাশে সহানুভূতি প্রকাশ করছে। নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক জনাব ডক্টর মাহমুদুর রহমানের উপরে জুলুম নির্যাতনের কথা। অন্যায়ভাবে হাসিনার দল আওয়ামী লীগ তাকে হত্যার উদ্দেশ্যে কুষ্টিয়ার বিচারালয় এর সামনে হামলা করে এবং রক্তাক্ত করেছে। পত্রিকাটির পাবলিকেশন বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।